এটা রান্না পুঁই শাক রান্না করতে গেলে আমার দাদু ভাইয়ের কথা মনে হয়। পুঁই শাকগুলো নিয়ে আসলাম আর ফ্রেশ ফ্রেশ যদি না রান্না করি। Mom, I'm gonna do a video. তুমি আগে খাও, টেস্ট ঠিক আছে না দেখো। আসসালামু আলাইকুম। কি বলবো, গাল পুড়ায় ফুলায় বসে আছি, এত ব্যথা হয়েছে পুড়ে, মানে এখানে ঘা হয়ে গেছে, পুরো খাবলা খাবলা উঠে গেছে। আচ্ছা যাই হোক, আর মুখের কথা নাই বলি, কি আর বলবো। এই মুখে ব্যথা মানে আমার লাগে জ্বর এসে গেছে, এত বেশি ব্যথার, মানে এত বেশি খারাপ অবস্থায় যেগুলো সব ফুলে গেছে। তো এটা নিয়েই রান্না করলাম, পছন্দের তরকারি রান্না করছি, যদিও খেতে পারিনি, একটুও খাইনি এখনো। রান্না করছি, গার্ডেন একটু কাজ করছি, গতকালকে কাজ করার কথা ছিল বাট পারি নাই। আজকে মোটামুটি একটু একটু গার্ডেনটা ঠিকঠাক করা হয়েছে। চলেন তাহলে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। এই ছোটটা যে কি মশানের খাওয়া শিখছে, সে সকাল থেকে কয়েকবার পাগল করে দিছে। হ্যাঁ পাগল করে দিছে। আহিল এটা তুমি ভাঙবা, রাখো রাখো, ধরো তুমি, ধরো না, আমার কাছে দাও। এখানে হচ্ছে সে কয়েকবার উপরে যে বলছে ডাল দিয়ে, মিট দিয়ে, মুড়ি দিয়ে তাকে সরষের তেল দিয়ে মাখাই দিতে হবে। সরষের তেল দিতে হবে। মানে কবে আমি মাস্টার্ড অয়েল দিছি মিটের ভিতরে। তুমি আগে খাও, টেস্ট ঠিক আছে না দেখো। গুড, Amazing. কি খাওয়া শিখছিস আল্লাহ। হলিডে আসলে জীবন কিভাবে যায়, কি খাইতে খেতে ডাইনিং এ শুয়ে পড়ছিস? হ্যাঁ, হলিডে আসলে লাইফ এইভাবে যায়। নেক্সট উইক ফিনিশ, হলিডে ফিনিশ, মিনিশ টিনিশ হয়ে যাবে। পোশাকগুলো নিয়ে আসলাম আর ফ্রেশ ফ্রেশ যদি না রান্না করি তাহলে তো হবে না। এগুলো নিয়ে বেছে কুটে ধুয়ে নেই। আর 3টা আম নিয়ে আসছিলাম, কিন্তু মুখের যে অবস্থা মনে হয় না আমি খেতে পারবো, কারণ মরিচ দেওয়ার সাথে সাথে মনে হবে কি আমি একদম হয়ে যাব। তারপরেও আল্লাহ জানে লোক সামলাতে পারবো কিনা, না সামলাতে পারলে তো আর খেয়েই ফেলবো, কারণ রেখে দিলে নরম হয়ে যাবে। শক্ত শক্ত কচকচা আম খেতেই বেশি মজা। আমি পুঁই শাকগুলো একটু বাছি। প্রথমেই পাতাগুলো আর ফুল ফলগুলো আমি হচ্ছে বিছে নিই। দেশে পুঁই শাকের মাচা থাকতো, পুঁই শাকের মাচা থেকে যখনই মামুনি কোনো কিছু রান্না করার সময়, ছোট মাছ চচ্চড়ি বা এটা সেটা করার সময় বলতো যে কয়টা পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে, তখন যে পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে আসতাম। আর এখানে পুঁই শাক পাওয়াটাই হচ্ছে মানে ব্যাপার। আগে তো একদমই পাওয়া যেত না, এখন তো তাও মানে আল্লাহর মতে বেশ পাওয়া যায়, সব জায়গাতেই আসছে। আগে তো পাওয়া যেত না। যখন প্রথম এই দেশে আসছিলাম তখন আসলে একদমই এই সমস্ত জিনিস পাওয়া যেত না। আর সেই তখন থেকেই আমরা একটু দেশি সবজিটা খুব বেশি খেতাম। তখনকার সময় আর এখনকার সময় হিসাব করে তো আরো অনেক বেশি দাম, আর তখনও অনেক দাম ছিল। তখন দেশি সবজি আমাদের বেশি খাওয়া হতো, একটু দাম পড়তো তারপরেও, কারণ দেশি সবজির মতন আর কোনো মানে সবজি আছে বলে তো মনে হয় না। আর এদেশে তো, বিদেশে তো সারা বছরই ফুলকপি, পাতাকপি, মানে ব্রোকলি, গাজর, তারপরে মিষ্টি কুমড়া, এগুলো সারা বছর পাওয়া যায়। ইংলিশ সবজি, বিনস টিনস, এগুলা ইংলিশ বিনস যেগুলা সেগুলা। কিন্তু বাঙালি সবজি কিছু আছে যেগুলো সিজনাল, ওগুলো তো খেতেই হবে। আমি অনেকদিন কচু খাই না, কচু খেতে ইচ্ছা করতেছে। গতকালকে গেছি যে ভালো পাইনি, পাইলে নিতাম ইনশাল্লাহ, দেখি নেক্সট টাইম ভালো পাইলে একটা নিয়ে আসবো। আচ্ছা আমি পাতাগুলো এখন আর বেছে নিই, আমি এইভাবে ধুয়ে নিব, পরে যে কাটবো। আর ডাটাগুলোও ঠিক এইভাবে ধুয়ে পরে আমি হচ্ছে ছুলে কাটবো।
এখানকার পুঁইশাকের ডাটাগুলা একদমই হচ্ছে নরম হয়, মানে দেশের মতন ওরকম কোনো পুঁইশাকের গায়ে আঁশ হয় না। কি ফেলবো দেখেন, কোনো ইয়ে নেই, কিছু নাই, কি ফেলবো আমি। সেই জন্যই এটাকে জাস্ট মাঝখান থেকে একটা কাটা দিয়ে দিব, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। মা মিট যা ছিল সব দিয়ে দিছি তো এটার জন্য। আহিলও খেয়েছে মুড়ি, মিট আর সরিষার তেল, আয়াদও খাচ্ছে। এটা মজা লাগে। সাথে চানাচুর চাইছিল, আবার চানাচুর নাই, চানাচুর শেষ। হ্যাঁ, আজ কয়েকদিন হয়ে গেছে রান্না করি না। সেই যে বেগুন দিয়ে যশোরের মতন মানে চালকুমা বড়ি দিয়ে রান্না করছিলাম, একবার রান্নাই হয়নি। স্টিল এখনো কিন্তু তরকারি আছে, বাট আমার মনে হলো যে আজকে রান্না করতেই হবে। ভালোও লাগছে না, বাট তারপরেও রান্না করি, কারণ আয়া দাহিল ওই যে মুড়ি টুড়ি খেয়ে ফেললে এখন আর দুপুরে খাবেও না। বাট তারপরেও রান্না করে রাখি। এখানে মুরগি রান্না করব, বেশি কিছু না, জাস্ট মুরগিটা রান্না করব। আর এখানে পুঁইশাক, পুঁইশাকটা আমি এখানে পানি জমায় ধুয়ে নিচ্ছি। কত ময়লা বের হয়েছে, পুকুরের মতো করে। এখানে তার পুকুর নাই, তো ওইভাবে দিতে হবে। যেমন এখানে এখন পানি জমাবো। শাকগুলো সবসময় এইভাবে ধুয়ে নিই, মানে পুকুরের ব্যবস্থা নাই। আর ভালো করে শাক না ধোয়া হলে আসলে আমার ভালো লাগে না। বালি টালি পোকা টোকা থেকে গেলে মানে নিজের কাছ থেকে কেমন যেন লাগে। তো আমি সবসময় শাক টাক জাতীয় জিনিস এইভাবে ধুয়ে নিই। এভাবে আমি আরো 2বার ধুবো, তারপরে জাস্ট একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমার শাক রেডি। পুঁইশাকের ডাটা আর চিংড়ি মাছটা একটু হচ্ছে কষায় নিয়েছি। এটা রান্না, পুঁইশাক রান্না করতে গেলে আমার দাদু ভাইয়ের কথা মনে হয়। আর আমার মনে আসছে একবার মামনি পুঁইশাক রান্না করছিল, সেদিন দুপুরবেলায় দাদু ভাইয়া হঠাৎ করে আসছিল আমাদের বাসায়, পরে বাজারে আসছিল আর কি তখন। তো পরে মামনি পুঁইশাক রান্না করতে, ডাটাগুলো মনে হয় একটু শক্ত ছিল। তো দাদু ভাইয়া মামনিকে বলতেছিল যে, মামনিকে বড় বৌমা বলে ডাকতো, তো বলতেছিল যে সবসময় পুঁইশাকের ডাটা আগে একটু কষায় নিবা, এরপরে যে পুঁইশাক দিবা। তো এই জন্য রাঁধতে গেলেও আমার দাদু ভাইয়ের কথা মনে হয়। আর পুঁইশাকের পাতাগুলো আসলে আর কাটলাম না, এভাবেই দিয়ে দিচ্ছি, কারণ একদমই সেদ্ধ হয়ে অল্প হয়ে যাবে। আমার কাছে এইভাবে এখন খেতে ইচ্ছা করছে, মানে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আর আমি বেশি কথা বলতে পারতেছি না, কারণ আসলে খুব বাজেভাবে আমার মুখটা পুড়ে গেছে চুনে। সো ওই পাশ পুরো ব্যথার ফুলে আছে, এই জন্য আসলে আমি বেশি কথা বলতে পারতেছি না, চেপে চেপে কথা বলতেছি। আর আমার হাতের এই পুঁইশাক রান্নাটা কোকিলা আপার অনেক বেশি পছন্দ। কোকিলা আপা বলে যে আমি রান্না করলে, মানে কোকিলা আপা নিজে রান্না করলেও এরকম মজা হয় না, না আমারটা যেরকম মজা লাগে। নতুন বাসায় ওঠার পরে আমাদের এখন 1 বছরও হয় নাই। সো নতুন বাসায় ওঠার পরে আমাদের নেক্সট ডোরের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে, এই বাসার মালিক আগে যারা ছিল ওনারা 3-4 বছর হলো এই বাসায় কেউ থাকতো না, একটু একটু করে কাজ করাচ্ছিল। আর এর আগেও কেউ থাকতো কিনা সেটা জানি না, কিন্তু তারা 3-4 বছর হয়ে গেছে এই বাসায় কেউই থাকতো না। সেই হিসাবে ওরা আসলে গার্ডেনে তেমন কোনো গাছ টাছই করে নাই। এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক বড় একটা গোলাপ গাছ ছিল, নিচে অনেক বড় একটা গুঁড়া, সেখান থেকে এই ডালপালাগুলো বের হয়েছে এবং মানে অনেক সুন্দর ফুল ফোটে। আপনারা লাস্ট টাইম তো দেখেছেন। তো এগুলাকে একটু এক জায়গায় করে দিচ্ছিলাম, কারণ পুরা ছাড়াই থাকে, কাটাও অনেক বেশি, মানে দেখতেও সুন্দর লাগে না। সো এটাকে আমি চাচ্ছিলাম, লাস্ট ইয়ার তো আমি মানে 3টা লাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম, 3 ঝুটি লাগতো, সুন্দর লাগতো না। তো আমি এবার বলছি যে না, এটাকে এক জায়গায় করে দেওয়ার জন্য কোনো একটা প্ল্যান করতে হবে। তো এখানে এক জায়গায় করে দেওয়ার জন্য তো খুব বেশি যুদ্ধ চলতেছে। আর এর মাঝখানে আমি একটু অনেক গাছের পাতা টাতা দেখছিলাম, কারণ বললাম না যে এই বাসায় আসছি 1 বছরও হয় নাই। সো এই স্প্রিংটা তো মিস করে ফেলছি। এই বাসায় কী কী আছে কী কী নাই এগুলা গাছপালা আমরা মানে দেখিও নাই, জানিও না। সো এই বছর আমরা এটাকে উন্মোচন করতেছি যে কোথায় কি আছে। তার ভিতরে এই গাছের ফুল, গাছের পাতা, আবার এখানে যে পার্পল কালারের ফ্লাওয়ারগুলা, সেগুলোও আসলে আগের লাস্ট ইয়ার আমরা দেখি নাই। আর এই গাছগুলা যে কি জন্য লাগাইছে আল্লাহ জানে, মানে তেমন সুন্দর না, শুধু কিছু পাতা, ধানের মতন কিছু পাতা, আর ফুলগুলাও তেমন বেশি সুন্দর না।
তো এখানে আপনাদের ইব্রাহিম ভাই অনেক কষ্ট করে বেচারা চারিদিকে হচ্ছে এটা লাগাচ্ছে, এটার নাম কি যেন আমি ভুলে গেছি, বাট এটা দিলে গাছটাকে সুন্দরভাবে মানে এক জায়গায় করে রাখে। পরে আমি বলছি যে ওইদিকে একটু মানে ঝুঁকে গেছে ফেন্সের দিকে, আমি বলছি একটু এইদিকে নামাই দিতে, তাহলে ফুল ফুটলে একটু এদিকে ঝুলে থাকলে সুন্দর লাগবে। শুধু তাই না, আমাদের গার্ডেনটাতে তো মানে কোনো রকম কোনো পানি দেয়া ছিল না, বা কোনো গার্ডেনে মনে হয় কয়েক বছর কোনো কাজ করে না। সো মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। মাটিগুলো যদি আমরা একবার হচ্ছে মানে খুঁচে ফেলি, খুঁচার পরে প্রত্যেক বছর যদি এরকম খোঁচা হয়, নতুন মাটি অ্যাড করা হয়, তখন কিন্তু মাটিগুলো নরম হয়ে যাবে। এখন মাটিগুলো অনেক বেশি শক্ত, বিশ্বাস করেন। মানে আমরা আগের বাসায় যে ছিলাম, অ্যান্ডিদের বাসায়, ওই বাসার গার্ডেনের সাইডের যে মাটির জায়গাটা ছিল, বিশ্বাস করেন মানে মাটিটা এত ভালো ছিল, খুঁড়তেও ভালো লাগতো। আপনারা তো যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা তো দেখছেনই যে ওই বাসার মাটিতে আমরা লাল শাক লাগাইছি, লাউ লাগাইছি। এই বছর আমি লাউ গাছটা যে কোথায় দিব এটাই খুঁজে পাচ্ছি না, কারণ বেশি মানে আছে না, একদম অনেক বেশি হিজিবিজিও ভালো লাগে না আমার কাছে। আবার কিছু জিনিস ওই যে জাতীয়, ইংল্যান্ডের জাতীয় সবজি লাউ যদি না থাকে সেটাও ভালো লাগবে না। তো এখন ডিসাইড করতেছে যে কোন সাইডে আসলে লাউ গাছটা দেওয়া যায়। তো আপনাদের ইব্রাহিম ভাই বলছে আগে লাউ গাছ আসুক, তারপরে ডিসাইড করা যাবে আমরা আসলে কোথায় দিব। কারণ বরাবর গার্ডেনিংটা কিন্তু আমার শখ, আমি করছি। এমনও সময় গেছে যে আমি লাউ গাছ এনে টবের ভিতরে নিজে মাটি এনে, নিজে টবের ভিতরে মাটি দিয়ে লাউ গাছ লাগাই, নিজে মাচান করছি। আপনাদের ইব্রাহিম ভাই সেটার খেয়ালেও ছিল না, এবং ইভেন আমার সাথে রাগারাগি করতো যে হ্যাঁ কি খেয়ে দেয়ে কাজ নেই, শুধু গার্ডেনিং, সারাদিন এইটা সেটা হাবিজুবি নিয়ে এসে বাসা ভরে ফেলে। হ্যাঁ লাউ গাছ না দিলে কি হয়, 2টা লাউ কিনে খাইলেই তো হয়, এরকম আর কি। কিন্তু যখন থেকে ধরেন যে আমরা লাস্ট বাসায় যে ছিলাম অ্যান্ডিদের বাসায়, তখন ওই বাসায় যখন মাটি টাটি ছিল, জানি না হঠাৎ করে কি শখ হয়েছে কি না শখ হয়েছে, তখন থেকেই বলে যে না ঠিক আছে একটা লাউ গাছ লাগায়, আচ্ছা একটু লাল শাক লাগায়। তখন থেকে তার আসলে গার্ডেনিংয়ের শখটা জাগছে। এর আগে কিন্তু আমারই সবসময় বেশি ছিল, স্টিল এখনও আছে। তবে এই বছরটা আমি হচ্ছে একটু কোনো কিছু করতে পারতেছি না হাতটার জন্য, না হলে আমি কবেই এই যে কাজগুলো আপনাদের ইব্রাহিম ভাই করতেছে এই কাজগুলো আমিই করতাম। যেমন এই যে এই গোলাপ গাছ আমি যুদ্ধ করে কিনে নিয়ে আসি, আমাকে কিনতেই দেয় না। আমি যুদ্ধ জবরদস্তি করে গোলাপ গাছ কিনি, এই গাছ কিনি, সেই গাছ কিনি। লাস্ট টাইম আমি তো মানে কয়েক বছর আমি জোর করে করে বাগান বিলাসও কিনি, টাকা যায় বাট বাগান বিলাস কিনি, কিন্তু বাগান বিলাস তো বেশি দিন বাঁচে না। এরপর থেকে আমি আর ভয়ে বলি না যে আবারও দাবড় দিবে আমাকে একটা। তবে এই বছর আমার ইচ্ছা করতেছে একটা বাগান বিলাস কিনতে। জানি না কোন জায়গায় ভালো একটা বাগান বিলাস পাবো, পেলেই ইনশাল্লাহ কিনে ফেলবো। লাস্ট টাইম তো আমি একটা গন্ধরাজও কিনেছিলাম, কিন্তু গন্ধরাজ গাছটা বাঁচে নাই, মরে গেছে। এই জন্য আর গন্ধরাজ কিনা, বাট আমার ইচ্ছা আছে বাগান বিলাস একটা পাইলে সুন্দর বাগান বিলাস কিনে ফেলবো। আর এখানে দইয়ের মালসাগুলা এগুলা হচ্ছে রাখা হয়েছিল রোদ্রে দিয়ে, কিন্তু বৃষ্টি হতে পুরা মালসাগুলাতে কাদা টাদা মেখে গেছে, এগুলো ভালো করে ধুতে হবে। আর এখানে হচ্ছে কাঠ এটা উঠে গেছে। লাস্ট কোন দিন যেন আয়াত খেলতে যে জ্যাকসন আসছিল, যখন জ্যাকসন আর আহিল খেলতে খেলতে দৌড়ঝাঁপ করতে করতে আয়াতকে পুশ করছে, আর তখন আয়াত ওইটার উপর যে পড়ছে আর হাতে একটু পেরেকের খোঁচা লেগে কেটে গেছিলো। তা আমি বললাম যে এগুলা যেহেতু এরকম, একটু পেরেকগুলোকে আর একটু টাইট করে দেওয়ার জন্য। আর এখানের থেকে তো এটা ভেঙে গেছে, এটা আমি চাচ্ছিলাম ফেলে দিব, কারণ এটা আমার মনে হচ্ছে না যে রাখা। পরে বলতেছে না ঠিক আছে এটা থেকে যাক। সো ওই জায়গাটার একটা চিন্তা মাথায় আছে যে না এটা করতে হবে, এই কাজগুলা আমি করব আস্তে আস্তে ইনশাল্লাহ। মেন কথা আপনাদের ইব্রাহিম ভাই আমাকে কোনো গাছ কিনে দিতে চায় না, এটা হলো মেন প্রবলেম আর কি। গোলাপ গাছ কিনে দিতে চায় না, আমি চাই যে সুন্দর সুন্দর বড় বড় গোলাপ গাছ থাকুক, আর কোনো ফুল এদেশে হোক আর না হোক, আল্লাহ রহমতে তো গোলাপ গাছটা হয় না। তো যাক, বেচারা দিবে হয়তোবা, নাহলে আমি নিজেই কিনে ফেলতে হবে। একটু বকা খাবো বাট কিনে ফেলবো। এখানে এখন সেই পাশে লাল শাকের জন্য বা তার সবজির জন্য একটু জায়গা করতেছে। আমি বারবারই বলছি যে ইয়ে করতে, কি বলে ওইটাকে, একটা ভালো মাটি খোঁড়ার জন্য স্ট্রং একটা কিছু নিয়ে আসতে, আনে নাই। পরে এই ভাঙা চোড়াইটা দিয়ে খুব কষ্ট করে মাটি খুঁড়তেছে, আয়াদও হেল্প করতেছে। আর মানে আয়াদের না বলার কোনো অপশন নাই, নাহলে বাপ এক দাবড় দিবে। সো আলহামদুলিল্লাহ, ছেলেগুলাকে যখন যেটা বলা হয় এখনো পর্যন্ত তো আল্লাহর রহমতে শোনে। পরবর্তীতে কি হবে জানি না, বাট যতটুকু যা হবে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোর জন্যই হবে। তো এখানে মাটি খুঁড়তেছে। মাটি খোঁড়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে
এখানে অনেক বছর কেউ থাকে নাই, মাটিটা মানে খোঁড়া টোড়া হয় নাই দেখে, কিন্তু গার্ডেনিং করা হয়নি দেখে কিন্তু মাটিগুলো বসে গেছে। সেটা যদি একবার একটু ভালো করে মানে হচ্ছে মাটিগুলো উলটপালট করে দেওয়া হয়, তখন কিন্তু একদম প্রপার একটা গার্ডেনে পরিণত হবে। সো দেখেন অলরেডি এই জায়গাটাতে মাটিটা খোঁড়ার পরে কি সুন্দর লাগতেছে। তো আমি বলছি যে পুরো জায়গাটাতে একটু একটু করে মাটি খুঁড়তে হবে, বাট তার আগে আমাদের অবশ্যই ভালো একটা মাটি খোঁড়ার যন্ত্র কিনতে হবে। আমার ড্রেসকে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না, অনেক বেশি ঠান্ডা লাগতেছে। এটা লাস্ট ইয়ারে বেগুন গাছ, দেখি পাতা বের হয়েছে, এটা একটু রোদ্রে দিয়েছিলাম, তখন ভিতরে ঢুকায় রাখি। তবে এখানকার মাটিগুলো তো শক্ত, হ্যাঁ, অনেক বছর চাষ করা হয় না, এই জন্য শক্ত। আমি দেখছি খোঁড়ার পরে কিন্তু নরম হয়ে যায়, পিটাইলে খুঁড়লে নরম হয়ে যায়। এই জায়গাটা যে করলাম খোঁড়ার পরে কিন্তু পুরো নরম হয়ে যাবে। তো গতকালকে গার্ডেনে কাজ করার কথা ছিল, আর করা হয় নাই। তো আজকে তো টুকিটাকি কাজ করে ফেলছে। এই পাশের এগুলোও খোঁড়া লাগবে, কিন্তু আমাদের মাটি খোঁড়ার ওইটা একটা কিনতে হবে বাসায়। এটা যেটা আছে এটা ভালো না, মানে অনেক মানে মাটি খোঁড়া যায় না আর কি, কষ্ট। সুন্দর হয়ে গেছে না? এরকম খুঁড়ে দিলে তোমার পুরো গার্ডেন চারপাশটা এরকম খুঁড়ে দিলে সুন্দর মতো এরকম তুমি যেখানে যেটা চাও সেটাই লাগাইতে পারবা। আর এখন থেকে প্রতি বছর যখন খোঁড়া হবে তখন আর তোমার এত শক্ত লাগবে না। অনেক বছর পরে কাজ হচ্ছে তো এই জন্য আসলে শক্ত লাগতেছে। এর উপরে তো আমরা সার মাটি দিবই। এই জায়গাটা কেমন অসমান ছিল না? পুরো আমি একটু হাত দিয়ে ম্যাশ আপ করে দিছি। এটাই না, বাট খুলে রাখো। এই যে মুরগির মাংস রান্না করার পরে আর খাওয়া হয় নাই দুপুরে কারো। এখানে পুঁইশাক আর চিংড়ি। পারবা না আয়াদ? Yeah, what is in? Who strengthens these jars? Who does that? Yeah, Papa's not here. মুখের অবস্থা আসলে অনেক খারাপ, মানে কাউকে তো দেখাইতে পারবো না। পুরো এই পাশ একদম আমার শেষ হয়ে গেছে। এটার কারণে এই পাশ ফুলে মানে জিভ বা গাল সব ব্যথা। প্রচুর সরষের তেল দিছি, কাজ হচ্ছে না, কারণ একদম ঘা ঘা হয়ে গেছে। সারা জীবনের মতন শিক্ষা আর কি, বাট শিক্ষা হবে না আমি জানি, আবারও কোন সময় লোভে পড়ে খেয়ে ফেলে দেবো। বাট যতদিন মনে থাকবে ততদিনের জন্য একদম শেষ। সো আজকে ভিডিও শেষ করতেছি এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। কথাও বলতে পারতেছি না কারণ মুখের ভিতরে লালা জমে যাইতেছে। আল্লাহ হাফেজ।